হ্যাঁ, প্রিয় ভাই বোন, আমরা অ্যানাটমি ইনশাআল্লাহ ধীরে ধীরে শেষ করে দেবো। সব ক্লাসই শেষ করে দেবো ইনশাল্লাহ। তারপর যত যেগুলো আমাদের গ্যাপ থাকবে সেগুলো পড়বো। তো তোমাদেরকে আমরা অ্যানাটমি যে কন্টিনিউ করছি, সেই বিষয়গুলো আমরা সিস্টেমগুলো, গতকাল আমরা কিছু অর্গানগুলো নিয়ে পড়েছিলাম যে অর্গানগুলো থেকে আমাদের পরীক্ষায় আসে। তো আজকে আমরা সিস্টেম শুরু করেছি, সিস্টেমগুলো আমরা পরবর্তীতে আরো শেষ করবো ইনশাল্লাহ। তো এই সিস্টেমগুলো অনেক বড় বড় বিস্তারিত পড়া, তোমরা পড়ে এসছো, রেখে আসছো, ইকিউ লিখছো, সব কিছু লিখছো। কিন্তু তারপরেও এখানে কিছু পয়েন্ট একেবারে তোমাদের পরীক্ষার যেগুলো আসে, যে পয়েন্টগুলো আসে, যেগুলো শর্ট আকারে দেওয়া হয়েছে মনে রাখার জন্য। তোমাদের কাছে বই আছে, বিস্তারিত লেকচার আছে, সেগুলো তোমরা দেখতে পারো, বইয়ের পেজও তোমরা দেখতে পারো। তো ওখান থেকে আমি তো সবগুলো মনে রাখবো কিভাবে, শর্টকাট ট্রিক্স অনুযায়ী যেটুকু আমরা পরীক্ষায় আসবে হাইলাইট করব, সেই বিষয়গুলো তোমরা দাগ দিয়ে নেবে। সুতরাং দেখো, তার ভিতরে আমরা প্রথমে শুরু করব স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেমের যে বিষয় সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে এখানে হচ্ছে কি কি অন্তর্ভুক্ত থাকে। তো ট্রু ফলস অপশন কুমার এখানে যে পরীক্ষায় যেটা থাকে সেটা হচ্ছে বোন, কার্টিলেজ, লিগামেন্ট, জয়েন্ট। এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আমার ট্রু ফলস এর পয়েন্ট হচ্ছে কম্পোনেন্ট অফ স্কেলেটাল সিস্টেম বা ফ্রেমওয়ার্ক অফ স্কেলেটাল সিস্টেম, যা পার্ট অফ স্কেলেটাল সিস্টেম। বিভিন্নভাবে কোশ্চেনটা তোমাদের থাকতে পারে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার জানার বিষয়, সুতরাং আমি এই বিষয়গুলো জানবো। তো ডেফিনেশন আকারে, ছোট ছোট আকারে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেটা মনে রাখার জন্য জাস্ট আর কি। বোন কি? হার্ড সাপোর্টিং স্ট্রাকচার অফ দ্য বডি, স্ট্রাকচার অফ দ্য বডি। শরীরের সবচেয়ে শক্তিশালী স্ট্রাকচার যেটা, সেটা বোন। ফ্লেক্সিবল কোশিং বিটুইন বোন, অর্থাৎ কার্টিলেজ কি, দুইটা বোনের মাঝখানে ফ্লেক্সিবিলিটি বাড়ার জন্য, ফ্লেক্সিবল করার জন্য, নরম অর্থাৎ ঘর্ষণ কমানোর জন্য যেটা থাকে সেটা হচ্ছে কার্টিলেজ। এরপর লিগামেন্ট, শর্টকাট একটা কথায়, কন্টাক্ট বোন টু বোন, অর্থাৎ একটা বোন আর একটা বোনের সঙ্গে যেটা আটকে রাখার জন্য যেটা, সেটা হচ্ছে লিগামেন্ট। আর জয়েন্ট হচ্ছে অলো মুভমেন্ট বিটুইন টু বোনস, দুইটা বোনের মাঝখানে যে আমাদের নড়াচড়া হবে, আমরা যে নড়াচড়া করব সেটা মেনটেন করে জয়েন্ট। তো তোমরা এই চারটা কথা চারটা আকারে নিজেদের মতো করে বাংলা হলেও মনে রাখবে। একটা হচ্ছে কি, হার্ড সাপোর্টিং, ফ্লেক্সিবল কোশিং, কানেক্ট বোন টু বোন অ্যান্ড অলো মুভমেন্ট। এই চারটা কথা মনে রাখার জন্য। এরপর আমাদের পরীক্ষায় যেটা আসে, পার্ট অফ লং বোন, অনেকবার তোমাদের পরীক্ষায় আসছে পয়েন্টটা। সুতরাং এই পয়েন্টটা কিন্তু আমাদের দেখতে হবে, পার্ট অফ লং বোন এইটা। তা পার্ট অফ লং বোনের আমার কোশ্চেনের অংশ কি? ডায়াফাইসিস, এপিফাইসিস, মেটাফাইসিস। এইটা হচ্ছে আমার ট্রু ফলস এর পার্ট। তো এখান থেকে আমার যে আরেকটা থাকে, যে আরেকটা কোশ্চেন তোমাদের আসছে সেটা হচ্ছে বেস্ট অ্যান্সার হিসেবে, সেটা কোন বোনের কোন অংশ বৃদ্ধি পায়। কোশ্চেনটা ছিল হুইচ পার্ট অফ দ্য বোন ইনক্রিজিং লেন্থ, অর্থাৎ বোন বৃদ্ধি করে কোন অংশ, সেটা হচ্ছে গ্রোয়িং রিজন। বলতে কি বোঝা যায়? মেটাফাইসিস। গ্রোয়িং রিজন বলতে মেটাফাইসিস। এটা তোমাদের পরীক্ষায় আসছে। তো এই বিষয়ে আমরা আর একটু জেনে রাখি, সেটা লং মিডল পার্ট কি, শেফট কি, ডায়াফাইসিস হচ্ছে সবচেয়ে বোনের লম্বা অংশ, ইপিফাইসিস হচ্ছে ইন পার্ট জয়েন্ট ফর্মে, যেখান থেকে জয়েন্ট শুরু হয় সেটাকে বলা হয় ইপিফাইসিস। আর মেটাফাইসিস হচ্ছে বোন যেখানে বৃদ্ধি হয়, মেটাফাইসিস। সুতরাং এই শর্টকাট টিপসটা তোমরা মনে রাখবে। তো এখানে আমরা দেখে রেখেছি স্পঞ্জিবন কোথায় থাকে, মেডুলারি ক্যাভিটি কোথায় থাকে, কম্প্যাক্ট পট কোথায় থাকে, এপিফাইসিস, ডায়াফাইসিস এবং ইপোফাইসিয়াল পার্ট, মেটাফাইসিস যেটা। তো এখন আমাদের আরেকটা বেস্ট অ্যান্সারের পরীক্ষা আছে, কভারিং অফ দ্য বোন। ঠিক আছে, বোনের কভারিং কি, পেরিওস্টিয়াম। এটা আমার বোনের কভার অনেকবার তোমাদের পরীক্ষায় আসছে, সুতরাং আমরা মনে রাখি। বোন ম্যারো কি, ব্লাড সেল প্রোডাকশন। ব্লাড সেল প্রোডাকশনের সাইট কি, বোন মেরো। আমরা কি বোন মেরো পড়ে আসছি, কিন্তু এটা তো আমরা শর্টকাটে মনে রাখি। বোন সেল কি, এটা আমাদের পরীক্ষায় আসে অনেকগুলো, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, তিনটা। এর ভিতরে কি হচ্ছে, আমার আরেকটু বিস্তারিত যেটা আমার পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে আমার নতুন বোন তৈরি করে কোন সেল। অস্টিওব্লাস্ট কি হচ্ছে, বিল্ড এ নিউ বোন, নতুন বোন তৈরি করতে, অর্থাৎ নিউ বোন সেল, সেটা হচ্ছে আমার অস্টিওব্লাস্ট। তারপরে মেইনটেইন বোন কি করে, অস্টিওসাইট কি করে, বোনের আকার আকৃতি মেইনটেইন করে, বোনকে মেইনটেইন করে। একটা বোন যে বৃদ্ধি হতে থাকে আমার শরীরের থেকে, সেটা যদি মেইনটেইন না হয়, অর্থাৎ একটা আমার ফিমার বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি আছে, অনেক বড় হয়ে গেল, তাহলে কি আমি চলতে পারবো? এই যে মেইনটেইন করা, সাইড শেপ মেইনটেইন করে, সেটা অস্টিওসাইট। অস্টিওক্লাস্ট কি করে, ডিস্ট্রয়
ওল্ড বোন, অর্থাৎ আমাদের যে যে বোনগুলো বৃদ্ধি হচ্ছে, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে সেটা ডিস্ট্রয় করে দেয়, ভেঙে গেল, একটা ভাঙা পার্ট যেখানে থাকলো সেখানে কিছু বোন নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট বোনগুলোকে ডিস্ট্রয় করে অস্টিওক্লাস্ট। এটা একটু জানার বিষয়, ডিপলি যদি কখনো বিষয় পরীক্ষায় থাকে তাহলে জানার জন্য সেটা আমার বিস্তারিত। তো দাগ দেওয়া যেটা, সেটা হচ্ছে আমার নিউ বোন সেল উৎপন্ন করে অস্টিওব্লাস্ট, এটা মনে রাখতে হবে। ফাংশন কি আমরা সবাই জানি। তারপরেও আমরা মনে রাখবো যে আমরা কি কি করতে পারেন। এটা হচ্ছে আমার থিঙ্কিং বেস কোশ্চেন, অ্যানালাইটিক্যাল কোশ্চেন। এটা হুবহু তোমার কোশ্চেন এখানকার অপশনের সঙ্গে তুমি নাও কমন পাইতে পারো, আবার কমন পাইতেও পারো। তো এই আইকিউ থেকে তোমার এই সব কোশ্চেনের উত্তর দিতে হয়। যেমন হচ্ছে ফাংশন অফ দ্য বোন, যেখানে সাপোর্ট করে, প্রোটেকশন কি কি প্রোটেকশন করে, ব্রেন, হার্ট, লাং, মুভমেন্ট কি করে, মাসেল অ্যাটাচমেন্ট কি আমার শরীরে ধরে রাখে, হিমোপোয়েসিস আমার কি করে, ব্লাড ফর্মেশন করে, মিনারেল স্টোরেজ করে, ক্যালসিয়াম ফসফেট আমার বোন স্টোরেজে থাকে, ফ্যাট স্টোরেজ করো, ইয়েলো বোন ম্যারো, ইয়েলো বোন ম্যারোতে ফ্যাট স্টোরেজ থাকে। অর্থাৎ ইয়েলো বোন ম্যারোকে অপরদিকে আমরা জানতে পারি, ইয়েলো বোন ম্যারোকে আমরা কি বলি, ফ্যাট বলা হয়। এইভাবে তোমার পরীক্ষায় আসে। এটা কিন্তু পয়েন্টটা তোমার পরীক্ষায় হাইলাইট করা হলো, এটা পরীক্ষার জন্য। এরপর আমরা পড়বো জয়েন্ট। জয়েন্ট নিয়ে আমাদের আছে টাইপ অফ জয়েন্ট, জয়েন্ট কি কি আছে, জয়েন্ট কি করে, এইটা ফ্রিলি মুভমেন্ট কোনটা, তারপরে ফাইবারাস জয়েন্ট কোনটা, এই বিষয়ে আমার পরীক্ষায় আসে। তো অত বিস্তারিত না, আমি দেখি কি করে, যে ফাইবারাস জয়েন্ট আমার টাইপ কি কি, জয়েন্ট ফাইবারাস জয়েন্ট, কার্টিলেজ জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট। আমার মেইন তিনটা বেসিক, এটাই আমার ট্রু ফলস অপশন। নো মুভমেন্ট, ফাইবারাস জয়েন্ট কি হয়, এটা মুভমেন্ট থাকে না। এটার এক্সাম্পল কি, এটা হচ্ছে আমার স্কাল চুসার, অর্থাৎ আমার মাথার যে জয়েন্ট গুলো আছে সেটাকে ফাইব্রাস জয়েন্ট বলা হয়। ফাইব্রাস জয়েন্ট গুলো মুভমেন্ট করে না। এক লাইনের ভিতরে তোমার উত্তর সব লুকিয়ে আছে। কার্টিলেজিনাস জয়েন্ট অর্থাৎ স্লাইটলি মুভেবল। স্পাইন অর্থাৎ যে কার্টিলেজের মাধ্যমে যে জয়েন্ট গুলো যুক্ত থাকে সেটা হচ্ছে স্লাইটলি মুভমেন্ট থাকে, অর্থাৎ অল্প পরিমাণ মুভমেন্ট কোথায় থাকে, কার্টিলেজিনাস জয়েন্টে। কার্টিলেজিনাস এক্সাম্পল হচ্ছে আমাদের হচ্ছে স্পাইন। স্পাইন যে জয়েন্টের মাধ্যমে যুক্ত থাকে সেটা হচ্ছে কার্টিলেজিনাস। বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলো আসবে। এরপর সাইনোভিয়াল জয়েন্ট, ফ্রিলি মুভমেন্ট। সাইনোভিয়াল জয়েন্ট বলতে আমরা শুধু নি জয়েন্ট মনে করি, কিন্তু আসলে মেইনলি তা নয়। আমাদের হিপ জয়েন্ট, নি জয়েন্ট, এলবো জয়েন্ট, যতগুলো জয়েন্ট গুলো আছে এগুলো সবগুলোকে হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে কমপ্লিট আর ইনকমপ্লিট আছে। একটা হচ্ছে কি, যে সাইনোভিয়াল জয়েন্টের ভিতরে সব কিছু থাকে, আর্টিকুলার সারফেস, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এটাকে কমপ্লিট বলা হয়। আর অনেকগুলো জয়েন্ট আছে যেগুলোর ভেতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে না, এই জন্য ইনকমপ্লিট বলা হয়। তো ফ্রিলি মুভমেন্ট আমাদের যতগুলো জয়েন্ট গুলো যেগুলো ফ্রিলি আমাদের মুভমেন্ট করতে পারে সেগুলোকে সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়। ঠিক আছে। এরপর আমরা একটু দেখি কার্টিলেজ, কার্টিলেজের টাইপ। এটা আমার পরীক্ষায় আসে, পরীক্ষায় আসতে আবারও আসতে পারে যে কোনো সময়। আমার আসে যে কোথায় কোন কার্টিলেজ অবস্থান করে, এই জন্য আমি তোমাদের এই অপশনটা আমরা কি করেছি, হ্যালাইন কার্টিলেজ। হ্যালাইন কার্টিলেজ কি, স্মুথ জয়েন্ট সার্ফেস, যে জয়েন্ট সার্ফেসে নরম রাখার জন্য যে কার্টিলেজ যেখানে থাকে সেটা থার্ডলি হ্যালাইন কার্টিলেজ। ফাইব্রাস কার্টিলেজ, এটা কি শক অ্যাবজর্পশন, যদি আমার একটা ধাক্কা লাগলো সেটাকে আমার এটা অ্যাবজর্ব করার জন্য এটা সহযোগিতা করতে। ইলাস্টিক কার্টিলেজ, ফ্লেক্সিবিলিটি, শেপ। প্রেজেন্ট কোথায় থাকে, এটা পিরামিড আর আমার কানে, তারপরে তোমার হচ্ছে এই পিঠগুলোটা হচ্ছে আমার জিহ্বার জায়গায়, এগুলোকে স্মুথ জয়েন্ট, অর্থাৎ যে জয়েন্ট গুলো নরম স্মুথ রাখতে হয় সেখানে ইলাস্টিক কার্টিলেজ অবস্থান করে। তো এত বিস্তারিত না আসলেও আর তোমার আমার জানা দরকার টাইপ গুলো এবং কোনটা কি করে, সে শর্ট উত্তরগুলো আমি একটু জেনে রাখবো। এটা হচ্ছে জয়েন্ট সারফেস, স্মুথ জয়েন্ট সারফেস, তারপর হচ্ছে আমার শক অ্যাবজর্ব করে, ফাইব্রাস কার্টিলেজ, শর্ট আকারে আসবে। এগুলো বেস্ট অ্যান্সার হবে। টাইপ গুলো হবে ট্রু ফলস, আর এক কথার গুলো হবে বেস্ট অ্যান্সার। ঠিক আছে। আর হচ্ছে ফ্লেক্সিবল শ্যাফট কি করে, এটা আমার ফাইব্রাস কার্টিলেজ। তো এই বিষয়গুলো একটু খেয়াল করি। এরপর আমার রিবস নিয়ে হাইলাইট করা হয়েছে। কেন রিবস নিয়ে হাইলাইট করা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ট্রু রিবস কোনগুলা, ফলস রিবস কোনগুলা, তারপরে আমার ফ্লোটিং রিবস কোনগুলা, এইগুলো আমাদের বারবার পরীক্ষায় আসে। তো এটা আমরা কিন্তু এর আগেও পড়েছি, তারপরেও আমরা একটু রিভাইজ করি শর্টকাটে মনে রাখার জন্য। ট্যুরিস্ট 1 থেকে 7, কেন ট্যুরিস্ট বলা হয়, ডিরেক্ট স্টারনাম অ্যাটাচমেন্ট, অর্থাৎ স্টারনামের সঙ্গে যে বোনগুলো সরাসরি যুক্ত থাকে সেটাকে আমরা ট্যুরিস্ট বলবো। ফলস কি, ইনডিরেক্ট টু ডিরেক্ট অ্যাটাচমেন্ট, অর্থাৎ বোনের মাথায় মাথায় এসে যুক্ত থাকে। আমরা এর আগের লেকচারে আমরা কিন্তু সেখানে চিত্র সহ দেখাইছি, তাই এখানে চিত্রটা আমি দেইনি, তোমাদের আগের গ্রুপে লেকচারে একটু খেয়াল করলে পেয়ে যাবে। তারপর ফ্লোটিং রিবস কি হয়, 11-12, এটা নর্মালি কারোর সঙ্গে যুক্ত থাকে না, জাস্ট পিছন দিকে শুধু স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত থাকে, সামনে কিছু থাকে না, এই রোগে রোগে ভাসমান, এই জন্য বলা হয় ফ্লোটিং রিবস বলা হয়। এই তিনটা আমরা একটু মনে রাখি।
এরপর আছে বোন হেলিং স্টেপস। এটা একটু আমার মনে রাখা কষ্টসাধ্য, তারপর আমার একটু মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ বোন হেলিং স্টেপস, ইনফ্লামেশন, কালাস, রিমডেলিং, তিনটা ধাপ থাকে। তো ইনফ্লামেশন কি হয়? ইনিশিয়াল রিপেয়ারিং স্টেজ। এটা ইনিশিয়াল রিপেয়ারিং স্টেজ, মানে রিপেয়ারিং স্টেজে শুরু হয় ইনফ্লামেশন যখন হয়। তারপর ক্যালাস কি সফট বোন ফর্মেশন। এখানে কি হয়? ক্যালাস, এটা যখন কোথাও বোনটা ভেঙে যায়, কিছুদিন পর তুমি সেখানে জয়েন করো বা না করো, বা অপারেশন করো বা না করো, কিছুই না করো, ভাবে রেখে দাও, সেখানে এক ধরনের বোন ফর্মেশন হয়ে যাবে, সেটাকে ক্যালাস বলা হয়। আর একটা নাম হচ্ছে সফট বোন ফর্মেশন। তো এটা হচ্ছে আমরা জাস্ট যে অপারেশন করি, বোনের অপারেশন গুলো, সেগুলো হচ্ছে দুইটা বোনকে এক জায়গায় রাখা হয়। তারপর এটা ধীরে ধীরে রিমডেলিং হয়ে এটা নিজে নিজে যুক্ত হয়ে যায়। তো বোন যে আমরা অপারেশন বলতে যে প্লেট লাগাই, স্ক্রু লাগাই, সে তারপর আমাদের নেইল লাগাই, যেটাই আমরা লাগাই, এটা কি? দুইটা বোনকে শুধুমাত্র তার আকার অনুযায়ী এক জায়গায় রেখে দেওয়া। এটাই হচ্ছে অর্থোপেডিক্সের মেইন মেকানিজম, এছাড়া আর কিছু না। তারপর ধীরে ধীরে সেখানে ক্যালাস ফর্মেশন হয়, রিমডেলিং হয়, এবং তারপর হার্ট রেস্ট্রিকশন হয়। এখন এখানে হচ্ছে ক্যালাস কি? ক্যালাস হচ্ছে এটা দুই বোনের মাঝখানে যুক্ত হয়। সেখানে যদি আমার বোনটা জায়গা মতো না থাকে, তাহলে বাঁকা যদি হয়ে থাকে, তাহলে বাঁকা হয়ে যুক্ত হবে। এই জন্য দেখবা অনেকেই শুধু হাতের পজিশন ঠিক না করে, দেখবা যে প্লাস্টার করে আসছে, সেটা বাঁকা ছিল, ওইভাবেই সে জোড়া লেগে যায়, সে হাতটা সোজা করতে পারে না। এটাই হচ্ছে মেইন প্রবলেম। এখন বোনের ফ্র্যাকচার নিয়ে আমাদের পরীক্ষায় আসে, সেটা কি হয়? পরীক্ষায় এখানে যে পয়েন্টগুলো তোমার উল্লেখ করা হয়েছে, সবগুলো পরীক্ষায় আসছে এবং রিপিটেড হইতে পারে। ফ্র্যাকচার কি? আমরা আসতে, ফ্র্যাকচার তো টাইপ আছে, বোন ভেঙে যাওয়া। অস্টিওপোরোসিস হচ্ছে, যেটা হচ্ছে ওয়েক বিট্টাস বোন, এই বোনটা তোমার দুর্বল হয়ে যায়। রিকেটস কি? ভিটামিন ডি এর অভাবে যে রোগটা হয়, সেটাকে তোমার রিকেটস বলা হয়। আরেকটা আর্থ্রাইটিস, জয়েন্ট যে ইনফ্লামেশন হয়ে যায়, জয়েন্ট নষ্ট হয়ে যায়, এই যে যে কন্ডিশনটা তৈরি হয়, সেটাকে আর্থ্রাইটিস বলা হয়। স্ক্লেরোসিস বলা হয় স্পাইনাল কার্ভ, অর্থাৎ স্পাইনাল কর্ডটা বাঁকা হয়ে যায়। অনেক মানুষ দেখবা সে আর সোজা হয়ে দাঁড়াইতে পারে না, উপর হয়ে হেঁটে যায়, এটাকে বলা হয় স্কলিওসিস। অর্থাৎ তার স্পাইনাল কর্ডটা আর সোজা হয় না, ধীরে ধীরে বাঁকা হয়ে যায়, সে কখনো সোজা হয়ে শুইতে পারে না। এরপর আমরা আসি মাস্কুলার সিস্টেম নিয়ে। আমাদের কিছু পরীক্ষায় থাকে মাস্কুলার সিস্টেম নিয়ে, যদিও খুব বেশি কোশ্চেন হয় নাই। সেই হিসেবে আমরা একটু দেখে রাখি। সেটা কি? আসছে টাইপ অফ মাসেল, যেমন হচ্ছে স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল। এই পয়েন্টটাই তোমার আমাদের পরীক্ষায় বিগত সময়ে হয়ে গেছে। সুতরাং আমরা একটু আরেকবার মনে রাখি, দেখি, একটু রিভাইজ করি, যেহেতু আমরা সালের কোশ্চেন প্র্যাকটিস করব, তাই দেখি। স্কেলেটাল মাসেল কি হচ্ছে? ভলান্টারি মুভমেন্ট, স্টেন, অর্থাৎ ভলান্টারি মুভমেন্ট মেনটেন করে। স্মুথ মাসেল কি করে? ইনভলান্টারি মুভমেন্ট, অর্গানগুলো যেগুলো থাকে সেগুলো কি স্মুথ মাসেল। কার্ডিয়াক মাসেল শুধুমাত্র হার্টেই থাকে, সেকে কার্ডিয়াক মাসেল বলা হয়। টেন্ডন কি করে? এটা হচ্ছে মাসেল বোন কানেকশন করতে সহযোগিতা করে, সে টেন্ডন, স্ট্রং নন ইলাস্টিক টিস্যু। আরেকটা তোমরা মনে রাখবে, টেন্ডন কি? নন ইলাস্টিক টিস্যু। শর্ট আকারে আসতে পারে ইলাস্টিক টিস্যু, নন ইলাস্টিক টিস্যু, মাসেল, এই বিভিন্ন পরে অপশন থাকে। সুতরাং আমার এই বিষয়গুলো একটু জানার দরকার আছে। ফাংশন, আমরা মুভমেন্ট কি করে? বডি ইমোশন। আমার মাসেলের ফাংশন, এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল বেস কোশ্চেন, বিভিন্ন আকারে আসবে। সেটা হচ্ছে আমার বডি মুভমেন্ট আসবে, ফাংশন হচ্ছে, তারপরে পোশ্চার, বডি নড়াচড়া করতে আমার সহযোগিতা করে, টেম্পারেচার রেগুলেশন করে, অর্গান সাপোর্ট করে, সার্কুলেশন অর্থাৎ পাম্প করতে সহযোগিতা করে, এগুলো হচ্ছে মাসেলের ফাংশন। তো তোমরা আমার মেইন বিষয়গুলো, আমি আইকিউটা মাথায় রাখবো, সেখান থেকে উত্তর করব। এরপর আমরা আসি নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম থেকে আমার কোশ্চেন আসে। নার্ভাস সিস্টেম থেকে অনেকগুলো বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, যে ক্রিটিক্যাল কিছু কোশ্চেন আছে, সেই ক্রিটিক্যাল কোশ্চেনগুলো আমরা ভুলে যাই, সেটা যেন না ভুলে যাই, এই জন্য আমার কি, সেন্টার পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি কি থাকে? ব্রেন এবং স্পাইনাল কর্ড, এটাই আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এছাড়া পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি কি থাকে? আমার 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ, আর হচ্ছে 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ। তো এটা কিন্তু আবার পরীক্ষায় তোমাদের আসে, ক্রেনিয়াল নার্ভ কত জোড়া, স্পাইনাল নার্ভ কত জোড়া, এইগুলো তো 31 জোড়া, 12 জোড়া, তোমার এক লাইন থেকে উত্তর করবে। অর্থাৎ হেড নেক কন্ট্রোল, ক্রেনিয়াল নার্ভ কি? আমাদের ঘাড়ের উপর থেকে যে নার্ভগুলো আছে, মেইনলি সবগুলোই আমার মুখ এবং মাথা, চোখ, কান রিলেটেড। অর্থাৎ একটা কথার ভিতরে আছে কি, হেড নেক, ঘাড় এবং মাথা থেকে শুরু করে, ঘাড় মানে কি? আমাদের ঘাড়ের উপরে কি আছে? চোখ, মুখ, নাক এবং মাথা।
এগুলো যে কন্ট্রোল করে সেটা হচ্ছে ক্রেনিয়াল নাম। ক্রেনিয়া মানে কি আমি কি জানি, মাথাকে, আর একটা নাম হচ্ছে ক্রেনিয়া। সুতরাং এর ওপরে আর হচ্ছে আমাদের সার্ভাইকাল অর্থাৎ ঘাড়ের নিচে যে নার্ভের মাধ্যমে আমাদের কন্ট্রোল হয় সবকিছু, সেটা হচ্ছে আমার স্পাইনাল নার্ভ কানেকশন। তো এখানে শুধু একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে 10 নাম্বার ভেগাস নার্ভ। ভেগাস নার্ভটা কি করে, আমাদের ভাইটালস মুভমেন্ট, ভাইটাল মেনটেন করে। সেটা কি, আমার হার্ট রেট বৃদ্ধি করে, রেসপিরেশন রেট বৃদ্ধি করে, কম করে, এবং আমার পারসিস্টেন্ট মুভমেন্ট, অর্থাৎ আমরা যে খাবার খাই, খাবার খেয়ে তো ঘুমাই, পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় শব্দ হয়, চলতে থাকে, নড়াচড়া করে, এই মুভমেন্ট গুলো নির্ণয় করে, সেটা হচ্ছে আমাদের ভেগাস নার্ভ 10 নম্বর। এই জন্য এটা শুধু ব্যতিক্রম। তো আমরা দেখি নিচের দিকে সেটা পড়বো। ডিভিশন কি, আমরা এই যে আমাদের নার্ভাস সিস্টেমের কয়েকটা ডিভিশন আছে। তো এখানে আমাদের প্যাচ লেগে যায়, সিম্প্যাথেটিক আছে, কখনো অটোনমিক নার্ভাস সিস্টেম আছে, কখনো প্যারাসিম্প্যাথেটিক ফাংশন গুলো আছে। তো এইটা এইটা একটা ক্লিয়ার করার জন্য এই অংশটা আমার জানা দরকার। সেটা কি, সেটা বুঝতে হবে। সেটা কি সোমাটিক। আর সোমাটিক মানে আমরা কি, দেহর যে আছে, দেহের আর একটি, আমাদের বডির আর একটি ট্রাম হচ্ছে সোমাট, সোমাটিক। অর্থাৎ সোমাটিক যে ভলান্টারি অ্যাকশন, ভলান্টারি অ্যাকশন কি কি, আমার হাঁটা, চলাফেরা, অর্থাৎ ফিজিক্যাল যে ফাংশন গুলো মেনটেন করে, এটা হচ্ছে সোমাটিক, এটা সোমাটিক ফাংশন। অটোনমিক ফাংশন কি, ইনভলান্টারি অ্যাকশন, যেমন হার্ট, ডাইজেশন। যেমন কি সংক্ষেপে উত্তর দেওয়া আছে, আমরা বিস্তারিত হচ্ছে হার্ট এর বৃদ্ধি করে, রেসপিরেশন কম করে, বৃদ্ধি করে, ডাইজেশন, পারসিস্টেন্ট মুভমেন্ট মেইনটেইন করে, এটা হচ্ছে অটোনমিক। আরেকটা আছে অটোনমিকের আবার কিছু পার্ট আছে কি, একটা পার্ট আছে সিম্প্যাথেটিক, আর একটা আছে প্যারাসিম্প্যাথেটিক। এইটা, তো অটোনমিক মানে কি, যেটা অটোমেটিক্যালি হইতে থাকে, আমরা মেইনটেইন করি, নিজে নিজে কিছু করতে পারি না। আর সোমাটিক মানে কি, যেটা দেহেতে হয়, সেটা কিন্তু আমরা মেইনটেইন করতে পারি। আমি চাইলে হাঁটলাম না, বসে থাকলাম, হাত নড়াতে চাইলাম কি নড়াতে চাইলাম না, ভলান্টারি। আর হচ্ছে ইনভলান্টারি, তুমি কি চাইলেও কিন্তু তোমার হার্ট রেটটা বন্ধ করতে পারবা, পারবে না। রেসপিরেশন রেটটা কি বন্ধ করতে পারবা সর্বোচ্চ 2 মিনিট, তারপরে তো আর পারবে না। ব্লাড প্রেশার যে উঠে যাচ্ছে নিরাময়দের, সেটা মেনটেন করতে পারবে না। তো এই জন্য বলা হয়েছে অটোনমিক। অটোনমিকের ভিতরে দুইটা কি, সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কি কি হতে পারে, ইনডেঞ্জার, ফিয়ার, এই যে ফাইট অ্যান্ড ফাইট, অর্থাৎ তোমার আরেকটা আগে উদাহরণগুলো দিই, যেমন পিউপিল ডাইলেট, ডাইজেশন, এই যে অ্যাকশন গুলো, অর্থাৎ কি, তোমার চোখের সামনে দিয়ে একটা হুট করে কোনো একটা অবজেক্ট চলে আসলো, ঠিক আছে, এটাকে মেনটেন করবে কে, ঠিক আছে, এটা মেনটেন করে। এটা হচ্ছে ফট করে চোখটা আমার বন্ধ হয়ে যায়, তো এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আবার দেখা যাচ্ছে আমি কোথাও যদি ভয় পাই, আমার মনের ভিতর থেকে আগে রেডি হয়ে যায়, না এটা ভয় পাইছি, তুমি একটা সাপ দেখছো, তোমার এদিকে দৌড়ানোর যে চিন্তা মাথায় চলে আসছে যে না, আমাকে এখন পালাতে হবে। এই যে এই অনুভূতিটা, এটাকে বলা হয় ফাইট অ্যান্ড ফ্লাইট। এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অন্তর্গত। তো এক্সাম্পল দিয়ে যদি আমার থাকে, এক্সাম্পল আকারে যদি আমার পরীক্ষায় আসে, তাহলে কিন্তু আমাকে সেইভাবে উত্তর দিতে হবে। তো এই কোশ্চেন গুলো আসলে মনে হয় আউট অফ সিলেবাস, অর্থাৎ আমার সিলেবাসে নাই এমন মনে হয়, যে এগুলো কঠিন বা আমার পড়ার ভিতরে নাই, কিন্তু আসলে আমাদের এগুলো পড়ার ভিতরে আছে। তো প্যারাসিম্পেথেটিক কি হচ্ছে, আমার রেস্ট রিকভারি, আমি যখন বসে আছি তখন রেস্ট করতে আছি, শরীরকে রিল্যাক্স করতেছে, আমাকে আরাম দিচ্ছে, এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম। এরপর আমার পরীক্ষায় আছে নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার কি, টাইপ অফ নিউরো ট্রান্সমিটার, এগুলো আছে, টাইপ অফ নিউরো ট্রান্সমিটার। এছাড়া আমাদের পরীক্ষায় আসছে এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার, এইটা পরীক্ষা, এই পয়েন্টটা তোমাদের পরীক্ষায় আসছে, টাইপ অফ নিউরো ট্রান্সমিটার পরীক্ষায় আসছে, এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটারও পরীক্ষায় আসছে। সুতরাং আমার আরো কিছু জানা দরকার। আবার আসছে হুইচ আর দ্য নিউরো ট্রান্সমিটার, সেখানে হচ্ছে এই গ্লুটামেট, অ্যাসপারেট, গ্লাইসাইন, ডোপামিন, সেরোটোনিন, তারপরে অ্যাড্রিনালিন, এসিটাইলিন, এই সবগুলো নামই কিন্তু থাকে, সবগুলো নামটা তোমরা পরিচিত, গাবা, এই সবগুলো নামের সঙ্গে তোমরা পরিচিত, কিন্তু এর ভিতরে একটুখানি ডিফারেন্স আছে। যদি ডিফারেন্স আকারে পরীক্ষা আছে, তোমরা সবগুলো নাম তো পরিচিত, গ্লুটামেট, অ্যাসপিরেট, গাবা, গ্লিসারিন, ডোপামিন, সেরোটোনিন, অ্যাসিটাইলোকোলিন এবং নরএড্রেনালিন, সবগুলোই আছে। তো এখন এক্সাইটেটরি কি করে, ইনক্রিজ নার্ভ অ্যাক্টিভিটি, নার্ভের অ্যাক্টিভিটি বৃদ্ধি করে কোন দুইটা, গ্লুটামেট এবং অ্যাসপারেট, এখানে আমার মুখস্থের বিষয়। ইনহিবিটরি, রিডিউস অ্যাক্টিভিটি, আমার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, যেমন ম্যালিয়েস, আমার একটা করতে চাচ্ছি, আমি করতে পারছি না, আমাকে ভালো লাগছে না, সেটা কি কি করে, সেটা হচ্ছে গাবা আর গ্লাইসিন, ডোপামিন, সেরোটোনিন, এগুলো কি করে, আমার বাধা প্রদান করে কার্যে। মিক্স আবার কি, বথ ইফেক্ট, একটা দুইটাই ফাংশনই আছে, কখনো এটা আবার বেশি করে, কখনো কম করে। তো বথ হচ্ছে মিক্সড নিউরোট্রান্সমিটার,
কোশ্চেনে আমার আসতে পারে হুইচ আর দ্য মিক্সড নিউরোট্রান্সমিটার, সেখানে এসিটাইল কোলিন আর হচ্ছে নরঅ্যাড্রিনালাইন, এই বিষয়গুলো আমার খেয়াল করবে। এরপর আমরা আসি আমাদের ক্রেনিয়াল নার্ভ। তো ক্রেনিয়াল নার্ভ থেকে আমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু ওই যে হুইচ আর দ্য ক্রেনিয়াল নার্ভ, হুইচ আর দ্য স্পাইনাল নার্ভ, এইভাবে পরীক্ষায় আসে। পরীক্ষায় আসে কি আমাদের, সেটা হচ্ছে হুইচ আর দ্য তোমার স্মেল, হুইচ নার্ভ কন্ট্রোল স্মেল, সেটা অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি প্রথম তার মাধ্যমে আমরা কি করতে পারি, সেটা আমরা তোমার স্মেল, আমরা গন্ধ সঙ্গী, অর্থাৎ তোমার কোথাও রান্না হলে তোমার নাকে চলে আসে, অলফ্যাক্টরি নার্ভের কারণে। অপটিক নার্ভ ভীষণ অনেকবার তোমাদের পরীক্ষায় আসে, রিপিটেড আসছে, যে আমাদের ভীষণই সহযোগিতা করে থাকে কোন কোন নার্ভ, সেটা হচ্ছে অপটিক নার্ভ। এটা হচ্ছে বেস্ট অ্যান্সারে আমাদের পরীক্ষার জন্য। এছাড়া আরো যদি তোমার পরীক্ষায় আসে যে আমাদের আই মুভমেন্ট, অর্থাৎ দেখা ভীষণই হেল্প করে কোনগুলা, সেখানে কিন্তু ভীষণ হেল্প নার্ভের ছিল, সবগুলো নামের নার্ভ ছিল। কি কি ছিল? তিনটা নার্ভ ছিল, এই অপটিক ছিল, অকুলোমোটর ছিল, ট্রক্লিয়ার নার্ভ ছিল, এই তিনটা নার্ভ দিয়েছিল ট্রু ফলস আকারে। হইতে পারে কি, কিভাবে হইতে পারে দেখো, একটা হচ্ছে আমার অপটিক নার্ভটা কি করে, ভীষণ সরাসরি আমি কি দেখতেছি সেটা সহযোগিতা করে। অকুলোমোটর কি করে, আমার আই মুভমেন্ট, চোখ নড়াচড়া করতে আমার সহযোগিতা করে। প্রক্লিটার কি, আই, এই তোমার আই, এটাও আই মুভমেন্ট ওপর নিচে করতে, আমার আইলিড ওঠানামা করতে সহযোগিতা করে। অ্যাবডাকশন, এটাও আমার আইলিড ঘোরানো, আমার ব্যাক কর্নার সাইড দেখার জন্য সহযোগিতা করে। এছাড়া মাঝখানে আর একটা আছে ট্রাইজেমিনাল, এটা হচ্ছে কি করে, চিউইং, আমার মাস্টিকেশনে সহযোগিতা করে। ট্রাইজেমিনাল বিভিন্ন ভাবে ধাপে আসতে পারে। এছাড়া আরেকটা আসছে যে ফেসিয়াল মুভমেন্ট, অর্থাৎ ফেসিয়াল মুভমেন্টে কোন নার্ভ সহযোগিতা করে, সেটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন টেস্ট। এটা ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভের আরেকটা নাম আছে কি, হাইপোগ্লোসাল। আর একটা হচ্ছে তোমার হাইপোগ্লোসাল নার্ভ, 7 নাম্বার নার্ভ নাম। আর একটা নাম আছে হাইপোগ্লোসাল, এইটা। আর একটা আমার কি করে, আমার ব্যালেন্স কন্ট্রোল করে। এটা তোমার পরীক্ষায় আসছে যে আমার ব্যালেন্স কন্ট্রোল করে কোন নার্ভ, হুইচ আর দ্য নার্ভ কন্ট্রোল আওয়ার বডি ব্যালেন্স। বডির নামটা কি, ব্যালেন্স কি, ভেস্টিবুলো কক্লিয়ার। এটা আমার বডিকে ব্যালেন্স করতে সহযোগিতা করে। তো এইগুলো হিয়ারিং নিয়ে আসি নাই, তো ব্যালেন্স নিয়ে আমার পরীক্ষায় আসছিল, হুইচ নার্ভ হেল্প টু ব্যালেন্স ভেস্টিবুলার প্রক্রিয়া। তো সুতরাং এখানে যে তোমাদের পয়েন্টগুলো হাইলাইট করা হয়েছে বন্ধুগণ, সবগুলোই কিন্তু পড়তে হবে মনে রাখার জন্য, মনে থাকার জন্য, এবং পড়াটা সহজ করার জন্য। গ্লোসোফ্রেঞ্জিয়াল ফলোইং, আমার আহ, যে চাবানোর জন্য, গিলার জন্য, স্বাদ নিতে কোনটা কোনটা সহযোগিতা করে, গ্লোসোফ্রেঞ্জিয়াল। এছাড়া ভ্যাগাস, এটাই হলো কথা, যে আমরা এর আগে যেটা আলোচনা করলাম, যে 10 নাম্বার নার্ভটা সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ। এই ভ্যাগাস নার্ভ কি করে, প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল, অর্থাৎ যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যেমন কি বিপি। আর একটা আমরা দিতে পারি, সেটা হচ্ছে এইচআর, হার্ট রেট, আর আর রেসপিরেশন, বিপি, হার্ট রেট, রেসপিরেশন রেট। এছাড়া পারসিস্টেন্ট মুভমেন্ট, অর্থাৎ আমাদের নাড়িভুড়ি নড়াচড়া, এই সবগুলো নিয়ন্ত্রণ করে ভেগাস নার্ভ। অ্যাক্সেসরিজ কি করে, শোল্ডার মুভমেন্ট, আমরা এদিক সেদিক যে তাকাই, সেটাকে অ্যাক্সেসরিজ নার্ভ আমাদের সাইড ভিশন, সাইড ভিশন করতে আমার সহযোগিতা করে করে। মুভমেন্ট অফ দ্য নেক, এটা সহযোগিতা করে। এটা আসছিল একবার পরীক্ষায় দিয়েছিল, অ্যাক্সেসরিজ নার্ভ, মুভ অফ নেক, তোমরা সালের কোশ্চেনের ভিতরে পড়তে পড়তে পেয়ে যাবে। মুভমেন্ট অফ দ্য নেক, অ্যাক্সেসরিজ নার্ভ, শোল্ডার মুভমেন্ট, এটা আসছিল। এরপর হাইপোগ্লাইসাল, আমরা জিহ্বাকে নিয়ন্ত্রণ করে, হাইপোগ্লাইসাল 12 নাম্বার। সুতরাং এখানে আর একটা কথা আছে যে হুইচ নার্ভ আর 10th নার্ভ, এই একটা কথা দিয়েই তোমাদের পরীক্ষা আসছিল। 10 নাম্বার নার্ভ কোনটা, সেটা হচ্ছে আমার 10 নাম্বার নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ। কেন এটা স্পেশালি বলা হচ্ছে, সবগুলো বাকি 11টা নার্ভ দেখো শোল্ডারের আগ পর্যন্ত, একটা নার্ভ শুধু আছে, সেটা আমাদের কি করে, আমার ইন্টারনাল বডি মেকানিজমের সঙ্গে সংযুক্ত, এই জন্য এটা স্পেশাল ধরা হয়েছে। এরপর আমরা আসছি কার্ডিওভাস্কুলার সিস্টেম। যদিও কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেইন পড়াগুলো আমরা গতকালকেই পড়েছি, হার্ট, পাম্প, লাং সবকিছু পড়েছি। একটু রিভিশন আকারে এখানে দেখার জন্য, হার্ট কি, পাম্পিং অর্গান, ব্লাড কি, ট্রান্সপোর্ট ফ্লুইড, ব্লাড ভেসেল কি, পাথওয়ে, কম্পোনেন্ট কি, আমার পরীক্ষা থাকবে কম্পোনেন্ট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট, ব্লাড, ব্লাড ভেসেল।
এরপর ভেসেল গুলো কি কি করে দেখো, আর্টারিস আছে, ভেনস আছে, ক্যাপিলারিস, টাইপ অফ ব্লাড ভেসেল, এটাও তোমাদের পরীক্ষায় কি আসছিল, সালের কোশ্চেনে পেয়ে যাবে। টাইপ অফ ব্লাড ভেসেল, সেখানে আমরা ভেইন দিছি, ভেনা কাবা, অনেক কিছু নাম দিছি, সুপারিয়র ভেনা কাবা, ইনফেরিয়র ভেনা কাবা, যার যেটা মনে হয়েছে সে দাগ দিয়েছে। এটা আমি পরীক্ষাও নিয়েছিলাম কয়েকবার, তারপরেও দেখি একই অবস্থা। তো এবার যেন তোমাদের এই অবস্থাগুলো না হয়, এই জন্য খেয়াল রাখবে। আর্টারিস কি, প্রথম আমাদের আর্টারিস, তারপরে কি আমাদের ভেইন, আমরা তো ভেইন জানি, এরপর আছে ক্যাপিলারি। তো কোথায় কি হয় আমরা শর্টকাট একটু দেখি। আর্টারি করে ব্লাড ফ্লো ফ্রম হার্ট থেকে ব্লাড ফ্লো করে, এটা হচ্ছে অক্সিজেনের ব্লাড, ঠিক আছে, অক্সিজেনের ব্লাড, এটা আমার অক্সিজেনেট ব্লাড নিয়ে আসে। আর হচ্ছে ভেন কি করে, আমার ব্লাড ভেসেল, অর্থাৎ আমার শরীর থেকে ব্লাড নিয়ে যায়, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ব্লাড। ক্যাপিলারিস কি করে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আমরা ক্যাপিলারিস কি করে, আমাদের টিস্যুর যে, আমরা তো লাংকে তো ডিফিউশন হয়, কি হয় সেখানে অক্সিজেন আদান প্রদান হয়, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে, অক্সিজেন প্রবেশ করে রক্তের ভিতরে। কিন্তু এক্সচেঞ্জ অফ গ্যাস এবং নিউট্রিয়েন্ট, আমার যদি নিউট্রিয়েন্ট, যদি আমার গ্যাস তো বুঝতে পারবো, চিন্তা মাথায় সর্বপ্রথম মাথায় আসবে শুধু লাংসের কথা। সেখানে দেখবা ক্যাপিলারিসে কি হয়, নিউট্রিয়েন্ট আমাদের শরীরের টিস্যুর ভিতরে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, সেটা কোথায় হয়, ক্যাপিলারিসে হয়। এই জন্য একটু একটা স্পেশাল পয়েন্ট মনে রাখতে হবে, এগুলোই আমরা কনফিউশনে পড়ে যাই, এগুলোই আমরা দিতে ভুলে যাই আর কি। এরপর আমরা লেয়ার আমরা আসি, লেয়ার গুলো কি কি আসে, তিনটা লেয়ার অফ দা ভেসেল, এটাও পরীক্ষা আসছে, টুনিকা ইন্টিমা, টুনিকা মিডিয়া, টুনিকা এক্সটেন্স, ডেটা, এই তিনটা নাম তোমরা মনে রাখবে। ফাংশন কি, ফাংশন আর বিস্তারিত পড়ার দরকার নেই, অক্সিজেন ট্রান্সপোর্ট, নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট, ওয়াটার রিমুভাল। এরপর আমরা আসি রেসপিরেটরি সিস্টেম, যদিও রেসপিরেটরি সিস্টেমও আমরা পড়েছি, তারপর একটু খেয়াল করি। তো আমার কি হচ্ছে, আপার রেসপিরেটরি, লোয়ার রেসপিরেটরি, দুইটাই তোমার পরীক্ষায় আসছে, যে পার্ট অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, পার্ট অফ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা আর বিস্তারিত দরকার নাই। অ্যালভিওলি কি, ইউনিট, ফাংশনাল ইউনিট অফ দ্য লাং, এটা আমার স্পেশাল পয়েন্ট, মনে রাখি। এরপর আমরা আসি, জোনটা একটু বোঝার বিষয় আছে, একটা হচ্ছে কন্ডাক্টিভ জোন আর একটা হচ্ছে রেসপিরেটরি জোন, এটা কোনটা কি হয়, এটা আমাদের কোশ্চেনের ভিতরে যেন প্যাচ না লেগে যায়। কন্ডাক্টিভ জোন কি, এয়ার পাস অনলি, এয়ার পাস মানে কি, আমার লাঙের ভিতরে বাতাস যাচ্ছে এবং বের হয়ে চলে আসছে, এটাকে বলা হয় কন্ডাক্টিভ জোন। আর রেসপিরেটরি জোন হচ্ছে গ্যাসেস এক্সচেঞ্জ অকার, অর্থাৎ যেখানে আমার কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এক্সচেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় রেসপিরেটরি জোন। এরপর আমাদের ডায়াফ্রামে আসি, ডায়াফ্রাম যখন কি হয়, মেইনটেইন ব্রেথ মাসেল, কি হয় ডায়াফ্রাম যদি আমার মেইনটেইন করতে থাকে, এটার কন্ট্যাক্ট কি করে, ইনহেলেশন এক্সহেলেশন, এটা কি হয় যখন ইনহেলেশন হয় তখন এটা কন্ট্যাক্ট করে রিল্যাক্সেশন, এক্সহেলেশন এটা রিল্যাক্সেশন হয়। অ্যালভিউলি নিয়ে একটা কথা আছে, কারণ কি, আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথায় হয়, অ্যালভিউলিতে হয়, সুতরাং ফাংশনাল ইউনিট অফ লাং অ্যালভিউলি, এইটা। থিন ওয়াল, ফার্স্ট ডিভিশন, তো এত বিস্তারিত দরকার নাই, শুধুমাত্র অ্যালভিওলি এটা আমার জেনে রাখি কি হয়। এরপর লাং ভলিউম নিয়ে পরীক্ষা আসে, তোমাদের জানানো হয়েছে টাইডাল ভলিউম, তারপর ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি, দুটাই জানা হয়েছে, বলে দেওয়া হয়েছে এটা গত লেকচারে ইনশাল্লাহ। তারপরে ফাংশন গুলো জানা হয়েছে, এটাও দরকার নাই। এবার ডিজিজ নিয়ে একটু কথা, আমাদের লাং ডিজিজ, সুইচ একটা লাং ডিজিজ, এটা আমাদের পরীক্ষায় আসছে, যেটা হচ্ছে নিউমোনিয়া, টিউবারকুলোসিস, অ্যাজমা, সিওপিডি, ফাইব্রোসিস, তারপরে এম্বোলিজম, এই সবগুলো আসছে। তো আমরা কি জানি, নিউমোনিয়া মানে কি, এক কথায় যদি আমার পরীক্ষায় আসে, লাং ইনফেকশন। টিউবারকুলোসিস কি, ব্যাকটেরিয়াল ইনফেকশন। অ্যাজমা কি, এয়ারওয়ে নেরো, এগুলো কিন্তু আমার পরীক্ষায় আসে। অ্যাজমা, অ্যাজমা মানে কি, আমার পাথওয়েটা চিকন হয়ে যায়, এই জন্য শ্বাসকষ্ট হয়। আমরা আর একটু ইংলিশে পূর্ব বিস্তারিত। সিওপিডি মানে কি, ক্রনিক এয়ারফ্লো অবস্ট্রাকশন, দীর্ঘমেয়াদী বাধাপ্রাপ্ত হওয়া। ফাইব্রোসিস কি, লাং স্টিফনেস, লাং লাংয়ের মাসেল গুলো, লাংয়ের টিস্যু গুলো শক্ত হয়ে যায়, এগুলোর আমাদের লাং কি জানি, স্পঞ্জি, লাংয়ের টিস্যু কি আমাদের স্পঞ্জি, এটা গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য ফোলা, ছোট বড় হইতে থাকে সব সময়। ইম্বোলিজম কি, ব্লাড ক্লট ব্লকেজ, ইম্বোলিজম মানে লাংকে এমপ্লয়িজম হয়, ব্লাড ক্লট ব্লকেজ হয়ে যায়, এটা। তো সিওপিডি নিয়ে তোমাদের পরীক্ষা আসছে, সিওপিডি, সিওপিডি দুইটা ডিজিজের কম্বিনেশন, কম্বাইন্ড অফ টু ডিজিজ, একটা হচ্ছে ক্রনিক্স ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে
এমফাইসিমা, এই দুইটা মিলে হয় সিওপিডি। তো ব্রঙ্কাইটিস হলে কি হয় দেখো, লং টার্ম এয়ারওয়ে ইনফ্লামেশন উইথ মিউকাস অ্যান্ড কফ। লং টার্ম আমাদের এয়ারওয়ে ইনফ্লামেশন হয়ে থাকলে তখন সেটা আমাদের ব্রঙ্কাইটিস হয়, যেটা আমাদের বাচ্চাদের সবচেয়ে বেশি হয়। বাচ্চাদের যে সর্দি কাশি লাগলে কি হয়, দেখবা ঘর ঘর শব্দ করে, বাইরে থেকে এমনিতে স্টেথোস্কোপ লাগে না, বাচ্চার সামনে গেলেই তুমি বুঝতে পারবে বাচ্চাটা শব্দ হচ্ছে, সেটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। এমফাইসিমা, এমফাইসিমা কি হয় দেখো, ডিস্ট্রাকশন অফ অ্যালভিউলি, কুশিং, এয়ার ট্র্যাপিং অ্যান্ড ব্রেথলেসনেস। কি হয় এখানে একটু কথা আছে ডিপলি। ডিস্ট্রাকশন অ্যালভিউলি আমরা কি জানি, ফাংশনাল ইউনিট অফ লাং অ্যালভিউলি, অ্যালভিউলটি সেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, ওখানে বাতাস জমা হয়, কার্বন ডাই অক্সাইড ওখানে আদান প্রদান হয়। সেখানে কি হয়, ডিস্ট্রাকশন অফ অ্যালভিউলি, অ্যালভিউলি তো ধ্বংস হয়ে যায়, কি হয়ে যায়, কোশিং, এয়ার ট্র্যাপ, এই যে বাতাসটা সেখানে বাধাপ্রাপ্ত হয়ে যায়, অ্যান্ড ব্রেথলেসনেস, এই যে বাধা প্রাপ্ত হয়ে বাতাস ওখানেই থাকে, এটা আর কম বেশি হয় না, যার কারণে শ্বাসকষ্ট শুরু হয়। তো এটা হচ্ছে আমার শর্টকাট পড়া। প্রিয় ভাই বোন, আহ, আমরা এই শর্টকাট আকারে এগুলো একটু পড়বো, মনে রাখবো, ক্লাসগুলো কন্টিনিউ করব। তো আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আহ, সরাসরি বলতে পারো, এবং আহ, পাশাপাশি কি করতে পারো, আমাদের আহ, গ্রুপে গুলো এসএমএস দিয়ে রাখতে পারো যে এইটা, এই বিষয় আরো কিছু আমরা জানতে চাই। তো এখন যদি কারো কিছু জানার কিছু থাকে জিজ্ঞাসা করিও, আমি বলে দেবো ইনশাল্লাহ। আর মার্কিং সহ আমি পিডিএফ গুলো দিয়ে থাকি, কারণ কি, যাতে তোমরা বুঝতে পারো যে কোন অংশ নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আগামী দিন আবারও ক্লাস হবে ইনশাল্লাহ।